আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা ক্লাসরুমের ধ্বনি প্রকরণের তৃতীয় ক্লাসে। ধ্বনি প্রকরণ নিয়ে আরো দুটি ক্লাস হয়েছে, যে ক্লাসে আমরা ধ্বনি প্রকরণের যে বেসিক তথ্য সেগুলো জেনেছি এবং স্বরধ্বনি সম্পর্কে আলোচনা দেখেছি। এই ভিডিওর মধ্য দিয়ে আমরা মৌলিক যে স্বরধ্বনিগুলো আছে, 7টি মৌলিক স্বরধ্বনি, এই 7টি মৌলিক স্বরধ্বনির উচ্চারণ স্থান, জিহ্বার উচ্চতা, ওষ্ঠের আকৃতি সম্পর্কে ধারণা নিব। মনে রাখতে হবে, ধ্বনি প্রকরণের অধ্যায় থেকে জব বলি আর অ্যাডমিশন বলি সব জায়গাতেই প্রশ্ন হয় এবং এটি খুবই একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই অধ্যায়ের মৌলিক স্বরধ্বনির উচ্চারণ, অবস্থান, ওষ্ঠের আকৃতি এটি হট টপিক বলা চলে, কারণ এখান থেকে প্রশ্নের পরিমাণটা খুবই বেশি এবং এই জায়গাটাই আমাদের সবচেয়ে বড় দুর্বলতা। তো যাই হোক, আমাদের আলোচনার বিষয় মৌলিক স্বরধ্বনি। আমরা মৌলিক স্বরধ্বনি পড়েছিলাম 7টি। আমাদের মৌলিক স্বরধ্বনি 7টি, এই 7টির মধ্যে মৌলিক স্বরবর্ণ 6টি। মৌলিক স্বরবর্ণ 6টি। ওকে, বর্ণ 6টি এই জন্য কারণ যে ধ্বনিটা আছে এই ধ্বনির লিখিত কোনো রূপ নেই, অর্থাৎ বর্ণমালায় এর কোনো লিখিত রূপ নেই। ঠিক আছে, বর্ণমালায় রূপ নেই, যে কারণে আমরা এই ধ্বনিটাকে বর্ণ বলতে পারবো না। অর্থাৎ আমাদের যে মৌলিক স্বরধ্বনি আছে 7টি, 7টির মধ্যে বর্ণ হচ্ছে 6টি। কোন 6টি? অ, আ, ই, উ, এ, ও। এই 6টা সাথে হলো এইটা, এই মোট 7টি হলো আমাদের মৌলিক স্বরধ্বনি। এই স্বরধ্বনিরই সম্পর্কে আমরা তথ্য জানবো। ওকে, এই স্বরধ্বনিটাকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। কয়টি ভাগে? 3টি ভাগে। 3টি ভাগ কি কি? একটা হলো জিহ্বার অবস্থান। অবস্থান আমি না লিখি, আর জিহ্বার অবস্থান আমি আর না লিখি, পরের পৃষ্ঠায় আমাদের এগুলো লেখা আছে। কি কি? জিহ্বার অবস্থান, জিহ্বার উচ্চতা, ওষ্ঠের আকৃতি। ওষ্ঠ মানে কি? ওষ্ঠ মানে ঠোঁট। ওকে, জিহ্বার অবস্থান অনুযায়ী 3টা ভাগে ভাগ করা হয়েছে, জিহ্বার উচ্চতা অনুযায়ী 4টা ভাগে ভাগ করা হয়েছে, ওষ্ঠের আকৃতি অনুযায়ী 4টি ভাগে ভাগ করা হয়েছে। জিহ্বার অবস্থানটা কি? আমাদের যে মুখের ভেতর, আমাদের এই মুখের মধ্যে যে আমাদের জিহ্বা আছে, অর্থাৎ বাত পতঙ্গের সবচেয়ে সক্রিয় অঙ্গ হলো জিহ্বা। এই জিহ্বা মৌলিক স্বরধ্বনি উচ্চারণের সময় কখনো একেবারে বাইরের দিকে বেরিয়ে আসে, অর্থাৎ সামনের দিকে, কখনো ভেতরের দিকে চলে যায়, আবার কখনো মাঝে অবস্থান করে। অর্থাৎ 3টা অবস্থানে আমাদের এই জিহ্বাকে লক্ষ্য করা যায়। এই জন্য জিহ্বার অবস্থানের ভিত্তিতে 3 ভাগে ভাগ করা হয়েছে। জিহ্বার উচ্চতার ভিত্তিতে 4 ভাগে, কারণ কোনো ধ্বনি উচ্চারণের সময় জিহ্বা অনেক উচ্চ থাকে, কোনো ধ্বনি উচ্চারণের সময় জিহ্বা নিম্নে থাকে। তো যাই হোক, আমরা একটু প্রকারভেদ গুলো দেখি। আমি এখানে নিয়ে আসছি জিহ্বার অবস্থান 3 ভাগে, ওষ্ঠের আকৃতি 4 ভাগে, জিহ্বার উচ্চতা 4 ভাগে। তো যাই হোক, এই বিষয়গুলো আমাদের মুখস্থ করতে হবে না। আমি একটি চার্ট নিয়ে আসছি, সেই চার্টটা যদি আমরা ভালো করে আত্মস্থ করতে পারি, ভালো করে পড়তে পারি, তাহলে আমাদের আর এটা নিয়ে টেনশনের কিছু থাকবে না। ওকে, চারটা দিকে যদি আমরা একটু তাকাই, আমরা লক্ষ্য করব যে এইখানে ওপরে রস্বই আছে, রস্য আছে, এ আছে, এ আছে, ও আছে, অ আছে, আ আছে। আমি সবার জ্ঞাতার্থে একটা কথা জানিয়ে রাখি, এই চার্টটা আমরা একেবারে স্ক্যান করে নিব। স্ক্যান করে কোথায় নিব? আমাদের মাথায় নিব, আমাদের ব্রেনে নিব, যাতে আমরা এটা মনে রাখতে পারি। অর্থাৎ এখান থেকে যে প্রশ্নটাই আসুক, যেই ধ্বনি সম্পর্কে যারা আসুক, আমাদের এই ছকটা যাতে মনে পড়ে। যে যদি বলে রস্বই সম্পর্কে যদি জানতে চায়, তাহলে আমাদের যাতে মনে পড়ে রস্বইটা একেবারে উপরে আছে এই মাথায়। যাই হোক, মূল কথায় আসি। এই যে রস্বই যখন উচ্চারণ করছি আমরা, রস্বই যখন উচ্চারণ করছি, রস্ব ই আমাদের ঠোঁটটা এরকম চ্যাপ্টা থাকছে, এ আমাদের ঠোঁটটা চ্যাপ্টা থাকছে, আমাদের ঠোঁটটা চ্যাপ্টা থাকছে। আমি যখন রস্ব উ উচ্চারণ করছি, রস্ব উ ঠোঁটটা গোল হচ্ছে, ও গোল হচ্ছে, অ গোল হচ্ছে। ঠিক আছে, যেই কারণে এই লাইনের যে 3টা ধ্বনি আছে এবং এই লাইনের যে 3টা ধ্বনি আছে, এদের আবার আলাদা নাম আছে। এদের আলাদা নাম কি? এই যে 3টা ধ্বনি আছে, এই 3টা ধ্বনিকে বলা হয়
প্রসৃত ধ্বনি। প্রসৃত অর্থাৎ ঠোঁট চ্যাপ্টা হচ্ছে, যে কারণে এটার নাম প্রসৃত। আর এই তিনটা ধ্বনির পরিচয় হচ্ছে ঠোঁট যেহেতু গোল হচ্ছে, সুতরাং এদেরকে গোলাকৃত ধ্বনি বলে। কি বলে? গোলাকৃত ধ্বনি এই তিনটা। আর এই যে মাঝে যে বর্ণটা আছে এইটাকে বলা হচ্ছে নির্লিপ্ত, অর্থাৎ সে প্রসৃতও না গোলাকৃতও না, মাঝখানে অবস্থান করছে, যে কারণে এটাকে নির্লিপ্ত বলা হচ্ছে। ওকে, আমরা এই তথ্যটা একটু জেনে রাখি, এই তিনটা প্রসৃত, এই তিনটা গোলাকৃত, এটা নির্লিপ্ত। ওকে, এবার আসি আমাদের জিহ্বার অবস্থান, মানে এই ধ্বনিগুলো উচ্চারণ করার সময় জিহ্বা আমাদের কোথায় থাকে, জিহ্বার অবস্থান। আমরা যখন হ্রস্ব ই এ উচ্চারণ করি তখন আমাদের জিহ্বাটা বাইরের দিকে বেরিয়ে আসতে চায়, অর্থাৎ ঠোঁটের কাছাকাছি চলে আসে, যেই কারণে এই তিনটা ধ্বনিকে একত্রে বলা হচ্ছে, এই তিনটা ধ্বনিকে একত্রে বলা হচ্ছে সম্মুখ ধ্বনি। কি ধ্বনি? সম্মুখ ধ্বনি। আবার এই তিনটা ধ্বনি যখন উচ্চারণ করছি তখন আমাদের জিহ্বাটা ভেতরের দিকে চলে যাচ্ছে, অর্থাৎ মুখের ভেতরে থাকছে, যে কারণে এটাকে আমরা বলছি পশ্চাৎ ধ্বনি, অর্থাৎ জিহ্বা পেছনের দিকে চলে যাচ্ছে। আর এই ধ্বনিটা উচ্চারণ করার সময় জিহ্বা আমাদের একেবারে মাঝ বরাবর থাকছে, অর্থাৎ কেন্দ্রীয়। মোট কথা জিহ্বার অবস্থান যদি আমরা দেখি তাহলে অবস্থান ভেদে তিন ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো সম্মুখ, একটা পশ্চাৎ, আর একটা কেন্দ্রীয়। এখন যদি বলা রস্বই ধ্বনি কি ধ্বনি, তাহলে বলবো সম্মুখ ধ্বনি, অধ্বনি কি ধ্বনি, পশ্চাৎ ধ্বনি। ওকে, এরপরে আমরা দ্বিতীয় কথায় আসি। দ্বিতীয় কথায় আসার পূর্বে আমি একটা বিষয় একটু বুঝাই, তাহলে ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। ওকে, আমি যদি একজন মানুষ আঁকাই, অর্থাৎ মানুষকে আঁকি, মানুষ একটা মাথা, এই দুইটা হাত, ঠিক আছে? ওকে, এবার দুইটা পা আঁকছি। ওকে, মানুষ। আমি ভালো আঁকাতে পারি না, সুতরাং এটা নিয়ে কোনো কমেন্ট থাকবে না আশা করছি। ওকে, এইটা হচ্ছে সবার উপরে অবস্থান, যে কারণে এটাকে বলবো আমরা উচ্চ। ঠিক আছে, এটা যেহেতু একেবারে সবার নিচে, তাই বলবো নিম্ন। সবার না তো, এই নিম্নাংশে একেবারে নিম্নে অবস্থিত, সেজন্য এটাকে নিম্ন বলবো, এটাকে উচ্চ বলবো। আর মাঝে যেটা আছে এটাকে আমরা মধ্য বলবো। ঠিক তেমনি এই যে উপরের যে লাইনটা আছে এই লাইনটাকে আমরা বলবো উচ্চ, এই লাইনটাকে আমরা বলবো নিম্ন। এখন এই যে মাঝে যে দুইটা লাইন আছে এগুলো হচ্ছে, এই দুইটা হচ্ছে মধ্য লাইন। এখন এই মধ্যটা দুইটা সেম হয়ে যাচ্ছে, সুতরাং আমরা এর একটা নতুন পরিচয় দিই। এটা হচ্ছে উপর থেকে কাছে, যে কারণে এটাকে বলবো উচ্চ মধ্য, এটা নিচ থেকে কাছে, যে কারণে এটাকে বলবো নিম্ন মধ্য। ওকে, তাহলে আমরা একটি পরিচয় পাইলাম যে এইখানে যে ধ্বনিগুলো আছে এই ধ্বনিগুলো, এটা হচ্ছে উপরের লাইনটা হচ্ছে উচ্চ ধ্বনি, নিচের লাইনটা হচ্ছে নিম্ন ধ্বনি, উপর থেকে যেটা নিচে এটা উচ্চ মধ্য, আর নিচে থেকে যেটা এটা হচ্ছে নিম্ন মধ্য। ওকে, এটা হচ্ছে জিহ্বার উচ্চতা, এটা হচ্ছে জিহ্বার উচ্চতা, চারটা ভাগে ভাগ করা হয়েছে জিহ্বার উচ্চতা ভেদে। ওকে, এবার আসি, এই যে উচ্চতার দিক থেকে এটা উচ্চ, এটা নিম্ন, এটা হচ্ছে উচ্চ মধ্য, এটা নিম্ন মধ্য। ওকে, এবার আসি ঠোঁটের আকৃতি। আমরা যদি হ্রস্ব ই উচ্চারণ করি তাহলে এইরকম ঠোঁটটা আমাদের চ্যাপ্টা হয়। যখন হ্রস্ব উ উচ্চারণ করি তখন ঠোঁটটা আমাদের গোল হয়, ঠোঁট দুটা কাছাকাছি থাকে। যখন এ উচ্চারণ করি তখন ঠোঁটটা চ্যাপ্টা থাকে কিন্তু একটু দূরে চলে যায়। যখন ও উচ্চারণ করি ঠোঁটটা গোল থাকে কিন্তু দূরত্ব একটু বাড়ে। অর্থাৎ হ্রস্ব ই এ উপর থেকে যত নিচে যাব তখন ঠোঁট দুইটা দূরে সরে যায়, অর্থাৎ গ্যাপ বাড়তে থাকে। তো যে কারণে এটার যদি ঠোঁট কাছাকাছি থাকে এটাতে এসে ঠোঁটটা একটু দূরে চলে যায়, এটাতে এসে ঠোঁট আরো দূরে চলে যায়, আর এই লাইনে এসে ঠোঁট আরো দূরে চলে যায়, মুখটা একেবারে হা হয়ে যায়। এই জন্য যখন ঠোঁট দুইটা আমাদের কাছে থাকে, অর্থাৎ এই যে উপরের লাইনটা যখন উচ্চারণ করছি হ্রস্ব ই হ্রস্ব উ, নিচের ধ্বনিগুলোর সাপেক্ষে এই ধ্বনিগুলোর ঠোঁটটা কাছাকাছি থাকে, আর কাছাকাছি থাকার কারণে এটার নাম হলো সংবৃত। নিচের ধ্বনিটা যখন উচ্চারণ করি আ, তখন আমাদের ঠোঁট দুটো অনেক দূরে চলে যায়, এই জন্য এটাকে আমরা বলি বিবৃত। একই ভাবে যেহেতু মাঝে আছে সেজন্য এটাকে বলবো অর্ধ সংবৃত,
আর এটাকে বলবো অর্ধ বিবৃত। আমি আবারও বলছি, এটাকে বলবো অর্ধ সংবৃত, এটাকে বলবো অর্ধ বিবৃত। এখন কেন অর্ধ সংবৃত বলবো? রস্যর পরে যখন ও উচ্চারণ করি ঠোঁটটা একটু গ্যাপ বেড়ে যায়, অর্থাৎ দূরত্ব বাড়ে। এটা যেহেতু সংবৃত হয় তাহলে এটা তো আর সংবৃত হবে না, কারণ কি ঠোঁটের দূরত্ব বেড়ে যাচ্ছে, যে কারণে এটা সংবৃত থেকে অনেক বেশি, অর্থাৎ বিবৃত হতে হতে যাচ্ছে। এই জন্য এটাকে বলবো অর্ধ সংবৃত। আর এটা বিবৃত, এটা ঠোঁটের আকৃতি যদি এরকম হয়, এই লাইনটার ক্ষেত্রে ঠোঁটের আকৃতি এইরকম হবে, অর্থাৎ বিবৃতের চাইতে একটু কম হবে, যে কারণে এটাকে বলছি অর্ধ বিবৃত। ওকে, তাহলে আমরা ঠোঁটের আকৃতির দিক থেকে দেখলাম উপরের লাইনটা সংবৃত, নিচের লাইনটা বিবৃত, মাঝের লাইনটা অর্ধ সংবৃত, অর্ধ বিবৃত। ওকে, আমরা এবার সামগ্রিকভাবে এই ছকটা একটু বিশ্লেষণ করি। আমরা যখন এই ছকটা দেখলাম তখন আমরা দেখছি সামনের যে ধ্বনিটা আছে, আমাদের সামনের যে ধ্বনিটা আছে, অর্থাৎ এই ধ্বনিগুলোকে আমরা বলছি কি সম্মুখ এবং সম্মুখ এবং প্রসৃত, সম্মুখ এবং প্রসৃত, সম্মুখ এবং প্রসৃত। এই ধ্বনিটাকে বলছে কি পশ্চাৎ, মানে জিহ্বার অবস্থান অনুযায়ী পশ্চাৎ গোলাকার। ওকে, এই ধ্বনিটাকে বলছি কেন্দ্রীয় এবং নির্লিপ্ত। ঠিক আছে, পরিচয় দিচ্ছি। ওকে, এবার আসি এই যে রস্বই ধ্বনিটা, এই ধ্বনিটার সম্পর্কে যদি জানতে চাই যে এই ধ্বনির বৈশিষ্ট্য কি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই ধ্বনির সামনে অবস্থিত, সুতরাং বলবো রস্বই ধ্বনিটি হচ্ছে সম্মুখ ধ্বনি, সামনে অবস্থান করছে জিহ্বার, সেজন্য এটাকে বলবো সম্মুখ ধ্বনি, এবং এটার অবস্থান উপরে, সে কারণে বলবো এটা উচ্চ ধ্বনি। আবার এটা কি সংবৃত ধ্বনি, অর্থাৎ রস্বইয়ের পরিচয় হলো সম্মুখ, প্রসৃত, উচ্চ, সংবৃত। যদি বলা হয় ও ধ্বনির বৈশিষ্ট্য কি, তাহলে বলবো পশ্চাৎ, অর্ধ সংবৃত, উচ্চ মধ্য, গোলাকৃত ধ্বনি। অর্থাৎ এইভাবে আমরা প্রত্যেকটা ধ্বনির বৈশিষ্ট্য আমরা লিখতে পারবো। তাহলে আমাদের কাজ হবে কি, কাজ হবে এই ছকটা 5 বার পরে 10 বার পরে এটা আমরা খাতায় লিখবো, পাশাপাশি এই যে যেভাবে আমি বললাম এইভাবে আমরা বোঝার চেষ্টা করব এবং মাথায় গেঁথে নিব, তাহলে আমাদের ব্যাপারটা মনে থাকবে। তো যাই হোক, আজকের আলোচনাটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। আর ক্লাসটি দেখে উপকৃত হলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করব। আর যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই পরামর্শ হিসেবে কমেন্ট বক্স আছে। আর পাশাপাশি সহযোগিতা স্বরূপ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে আবারও শুভকামনা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।